প্রিয় দর্শক, করোনা মহামারীকালীন এনটিভির বিশেষ আয়োজন কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, করোনা মহামারীর এই সময়ে আমরা করোনার ভাইরাসের যে প্রভাব দেশ এবং বিদেশে এবং বিভিন্ন খাতে পড়ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আলোচনায় আমাদের সাথে যুক্ত হন দেশ এবং দেশের বাইরে থেকে অতিথিরা। আজকে আমাদের সাথে যুক্ত আছেন তিনজন অতিথি। এর মধ্যে একজন থাকবেন স্টুডিওতে, বাকি দুইজন আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন। আমি প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন ডাক্তার ফারিয়াল হক এলভিস, তিনি কসমেটিক ডার্মাটোলজিস্ট। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, তিনি সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং সাবেক পরিচালক রোগ নিয়ন্ত্রণ। আর যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হবেন মোর্শেদ আলম, তিনি সভাপতি নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, যুক্তরাষ্ট্র। আমরা তাদের সাথে আজকে কথা বলবো। আমি প্রথমেই স্টুডিওতে যিনি আছেন ডাক্তার ফারিয়াল হক, তার সাথে আলোচনা শুরু করতে চাই। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা করোনা ভাইরাসের যে দেশ এবং বিদেশব্যাপী যে সংক্রমণের চিত্র, সেই বিষয়টি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। গতকাল পর্যন্ত অর্থাৎ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সর্বশেষ যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে 24 ঘন্টায় মারা গিয়েছিল 35 জন এবং বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-19 রোগে মারা গিয়েছেন 4351 জন। আর শনাক্ত হয়েছিলেন গত 24 ঘন্টায় 2582 জন এবং নমুনা পরীক্ষা করা হয়েছিল 15,204টি। আর শনাক্তের হার ছিল 16.98। আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় শনাক্তের যে সংখ্যা, সেটি হচ্ছে 3,17,528। আর ইতিমধ্যেই সুস্থ হয়েছেন করোনা থেকে 2,11,016 জন। আর বিশ্বের যে চিত্র, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের যে চিত্র, সেটি হচ্ছে 2,61,83,991 জন এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন, অর্থাৎ তাদেরকে শনাক্ত করা গেছে। আর মারা গেছেন এখন পর্যন্ত 8,67,370 জন। তো এই চিত্রগুলো আসলে করোনার যে সংক্রমণের চিত্র, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। আর এর যে প্রভাব, করোনার যে প্রভাব বিভিন্ন খাতে পড়ছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আজকে যেহেতু আমাদের সাথে আছেন একজন কসমেটিক ডার্মাটোলজিস্ট, এবং আমরা জানি যে করোনার সময় আমরা স্যানিটাইজিং করছি, হাত ধুচ্ছি, বারবার মাস্ক ব্যবহার করছি। এই যে স্যানিটাইজিং এবং মাস্ক ব্যবহার করা এবং নানা ধরনের মানুষের ত্বকের সমস্যা থাকে, এই করোনার সময় সেই অবস্থাটি কোন পর্যায়ে আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ডাক্তার ফারিয়াল হক, আমি যে বিষয়গুলো নিয়ে বলছিলাম আপনি নিশ্চয়ই শুনেছেন যে করোনার একটি কঠিন চ্যালেঞ্জিং সময় আমরা পার করছি, এবং এই সময়টাতে এই যে স্যানিটাইজার আমরা ব্যবহার করছি এবং মাস্ক পরছি স্বাস্থ্যবিধি মানার জন্য, তো এই ক্ষেত্রে তো অনেকের ত্বকের সমস্যাও হচ্ছে, যেটি আমরা জানি বারবার হাত ধুতে গেলে সেটি অনেকেরই হয়ে থাকে যাদের ত্বক একটু সেনসিটিভ। আবার মাস্ক পরার ক্ষেত্রে আমরা কী ধরনের মাস্ক পরছি, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি একজন ডার্মাটোলজিস্ট হিসেবে রোগীদের চিকিৎসা দিচ্ছেন, এই সময় আপনার অভিজ্ঞতাটি একটু প্রথমে শুনতে চাই। আসলে এই ত্বকের সমস্যা কী ধরনের পাচ্ছেন, কী ধরনের রোগী আপনি দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে করোনার এই সময় আসলে একটু ডিফারেন্ট কিছু পেশেন্ট আমাদের কাছে আসছে, গতানুগতিক যেই রোগীগুলো ছিল সেগুলোর পাশাপাশি। তো যদি আমি বলে থাকি যে করোনার জন্য কি ধরনের সাইন সিমটম আমরা দেখেছি, সেক্ষেত্রে আমরা বলবো যে আসলে করোনার সময় থেকে শুরু করে আমরা বেশ কিছু আর্টিকেরিয়াল পেশেন্ট, মানে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে শরীরে চাকচাক যে অ্যালার্জিগুলো হয়, সেই ধরনের আর্টিকেরিয়াল পেশেন্ট আমি কয়েকটা পেয়েছি, এবং সাথে হালকা জ্বর থাকে এবং তাদেরকে টেস্ট করা গেলে দেখা গেছে যে করোনা পজিটিভ এসেছে এই ধরনের। আর এছাড়াও করোনার মধ্যে ধরেন হাত স্যানিটাইজ করার জন্য আমরা যে অ্যালকোহল বেসড যে স্যানিটাইজার আমরা ইউজ করছি, সেটাতে যেটা হচ্ছে যে আমাদের স্কিনে, মানে যখনই আমরা অ্যালকোহলটা দিয়ে আমরা স্যানিটাইজ করছি, আমাদের স্কিনে কিন্তু অনেক মানে ভাইরাস ব্যাকটেরিয়া আছে। এর মধ্যে গুড ব্যাকটেরিয়াও আছে, ব্যাড ব্যাকটেরিয়াও আছে। সো খারাপ ভাইরাস ব্যাকটেরিয়াগুলো তো মারা যাচ্ছেই, কিন্তু আমরা যখন ঘন ঘন করছি তখন সেটা হচ্ছে ভালো যে গুড ব্যাকটেরিয়াগুলো স্কিনে থাকে আমাদের, সেগুলোও কিন্তু মারা যাচ্ছে। যার ফলে কি হচ্ছে যে আমাদের স্কিনটা কিন্তু একটা ব্যারিয়ার, হ্যাঁ, আমাদের শরীরের একটা ব্যারিয়ার। আমাদের বাইরে থেকে হঠাৎ করে কোনো কিছু আমাদের শরীরে ঢুকতে পারে না, এটার জন্য পুরো স্কিনটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে আমাদের হাত, যেহেতু আমরা এটা দিয়ে বেশি কাজ করি। তো যখন আমাদের গুড ব্যাকটেরিয়াগুলোও মারা যাচ্ছে, তখন কি হচ্ছে যে আমাদের আমরা খুব হয়ে পড়ছি, মানে ভালনারেবল হয়ে পড়ছি অন্যান্য ডিজিজে আক্রমণের জন্য।
সুতরাং আমি বলবো যে অ্যালকোহল বেসড স্যানিটাইজার হোক বা যে ধরনের স্যানিটাইজারই হোক আমরা ইউজ করি না কেন, আমাদের একটু সতর্ক হয়ে ইউজ করতে হবে। যেমন ধরেন যে আমরা প্রয়োজনের অতিরিক্ত বেশি আমরা ইউজটা করব না। এক্ষেত্রে অনেকে আছেন যারা খুবই বারবার স্যানিটাইজ করছেন, বারবার স্যানিটাইজ এটি কি এক ধরনের আসলে মানসিক এবং বাসায় আমি অনেক হাউসওয়াইফ আছে যারা আমার কাছে আসছে এবং আপনি যেটা বললেন যে স্কিনের কি সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা নিয়ে আসছে, তারা দেখা যাচ্ছে হিস্ট্রি নিলে যে তারা বাসাতেই থাকছেন, বাসাতেই আছেন, বাসায় কাজ করছেন, একটু পরপর হাত স্যানিটাইজ করছেন। সো এটার যেটা হলো যে আপনি যেটা বললেন যে আপনি কি ধরনের রোগ আমরা দেখতে পাই, সাধারণত বেশি বেশি স্যানিটাইজ যারা করে তাদের ক্ষেত্রে স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়। ড্রাইনেস থেকে হচ্ছে যে এক্সিমাটাস অনেক ধরনের ডিজিজ হতে পারে। আর সাধারণত স্যানিটাইজার হোক বা আপনি সাবান হোক, সাবানেও তো কিন্তু ক্ষার আছে, আমাদের স্কিনটাকে কিন্তু ড্রাই করে। সো দুটাতেই কিন্তু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এক ধরনের এক্সিমা, দু ধরনের আছে, একটা হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আর হচ্ছে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। ইরিটেন্ট সেটা হচ্ছে যে ধরেন আপনার হাত দেখবেন যে কিছুদিন পরেই জ্বলছে খুব, যে আপনি খুব স্যানিটাইজ করেন, আপনি কিছুদিন পরে দেখছেন যে আপনি ভাত খাওয়ার সময় হাত জ্বলছে বা কোনো কিছু লাগলেই হাতটা জ্বলছে, সেটা হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। আর অ্যালার্জিক ডার্মাটাইটিস সেটা হচ্ছে যে আপনার হাত চুলকাবে এবং হচ্ছে লাল লাল র্যাশেস হতে পারে। এই ধরনের সিমটম নিয়েও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে। সো এই দুই ধরনের সিমটম আসলে স্যানিটাইজ ইউজ করার বা সাবান ইউজ করার ফলে হয়ে থাকে। এছাড়াও হচ্ছে যারা ঘন ঘন সাবান দিয়ে হাত ধোন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে যদি হাত ঠিকমতো না মুছে, যদি জায়গাটা ভিজা থাকে, যেমন দুই আঙ্গুলের ফাঁকে যদি ভেজা থাকে, ওই জায়গায় কিন্তু ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা খুব কমন ইআইবি বলি, ইরোশিও ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসিটিকা। এটা খুব কমন একটা ফাঙ্গাল ইনফেকশন যেটা আমাদের আঙ্গুলের ভিতরে হয়ে থাকে। এটাও আমরা বেশ কিছু ইদানিংকালে দেখতে পাচ্ছি। একে তো হচ্ছে ওয়েদারটা এরকম, আমাদের হিউমিডিটি অনেক বেশি ওয়েদারে, এখন ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেশি। তারপরে আমরা অ্যালকোহল দিচ্ছি, স্যানিটাইজ করছি, ফলে আমাদের গুড ব্যাকটেরিয়াগুলোও মারা যাচ্ছে। ফলে যেটা হচ্ছে যে আমরা খুব ভালনারেবল হয়ে যাচ্ছে, এই বাজে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসগুলো এসে আমাদের আক্রমণ করছে। সো আমাদের আসলে একটু রিজনেবল হতে হবে সবকিছু। ফারিয়াল হক, এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, স্যানিটাইজ করতে হবে, মাস্ক পরতে হবে, কিন্তু সেটিকে আসলে কিভাবে করা উচিত সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি একটু যেতে চাই, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডাক্তার বেনজির আহমেদ। ডাক্তার বেনজির আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। জি, আমরা অনুষ্ঠানের শুরুতেই যে সংক্রমণের চিত্র দেশের এবং দেশের বাইরের বিশ্বব্যাপী, সেই চিত্রগুলো বলছিলাম। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সংক্রমণের যে শনাক্তের যে হার, সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন গতকাল ছিল সেটি 16.98, এর আগের দিন ছিল 15.97 এরকম। তো এই যে শনাক্তের হার কমে আসছে, এটি কি আসলে বাংলাদেশের বাস্তবিক চিত্র কি এরকম? আসলে আমরা কি করোনায় সংক্রমিত হওয়ার সংখ্যা কমে যাচ্ছে? মাকসুদুল, খুব একটা মেনে নিতে পারছি না যে সংক্রমণের হার কমে যাচ্ছে। আর যেটা সংক্রমণের হার বলা হচ্ছে, এটা আসলে হলো যে ধরেন আমি রুগী সন্দেহ করলাম 100 জন, তার মধ্যে 20 জন শনাক্ত হলো, এটা হলো সংক্রমণের হার। আর ধরেন একজন বিদেশে যাবে, তো যাওয়ার জন্য ওনার সার্টিফিকেট লাগবে যে নেগেটিভ, উনিও টেস্ট করলেন। এরকম ধরেন যে রুগী 10,000 টেস্ট করা হচ্ছে, তার মধ্যে 400 বা 500 থাকলো, তাহলে এরা কিন্তু আসলে সেই সন্দেহজনক রোগী নয়। আমরা শনাক্তের হার বলি যে যাদেরকে আমরা এইটা শনাক্তের জন্য পরীক্ষা করছি, অর্থাৎ সন্দেহ করছি যাদের করোনা হয়েছে বলে, তাদের মধ্যে কত হার থাকে। তো আসলে আমাদের এখন যে টেস্টটা হচ্ছে, এখানে দুটো সমস্যা। এটা হচ্ছে প্যাসিভ, অর্থাৎ যিনি টেস্ট করতে আসছেন শুধু তাদেরটাই হচ্ছে, এবং এদের মধ্যে কয়েক ধরনের লোক আছে যারা আসলে সংক্রমণের মানে আক্রান্ত হারের মধ্যে ঢোকে না। এদের মধ্যে একটা বললাম, এই যে যারা বিদেশে যেতে চান বা অন্য কোনো কারণে ধরেন তারা অন্য কোনো একটা মেডিকেল সার্ভিস নেবেন, সেজন্য তার দরকার একটা নেগেটিভ রিপোর্ট, তো উনি কিন্তু আসলে সন্দেহজনক লোক না। আরেকটা আছে শ্রেণী, যাদের একবার সংক্রমণ হয়েছে, তারপর তারা টেস্ট করছেন যে তাদের সংক্রমণটা নেগেটিভ হলো কিনা, এরাও কিন্তু আক্রান্তের হারের মধ্যে ঢোকে না। এখন কথা হলো যে আক্রান্তের হার যেটা রিপোর্টেড সেইটা কম হচ্ছে, তো বাস্তবে কি সংক্রমণ কম? সেইটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, কয়েকটা জিনিস আপনি খেয়াল করেন। আসলে এখানে মূল বিষয়টা দাঁড়ায় যে যারা আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে যারা আসছেন তাদেরকে আমরা ট্রেস করছি কিনা, অর্থাৎ তাদের খুঁজে বের করছি কিনা। খুঁজে বের করে তাদের মধ্যে যদি পরীক্ষা করতাম, উনি পরীক্ষা করতে আসুন না আসুন কিছু যায় আসে না, আমাকে পরীক্ষা করতে হবে।
আমরা যদি এই প্যান্ডেমিক বা এপিডেমিকের সময় আমরা যদি প্রকৃত চিত্রটা বুঝতে চাই, রোগী খুঁজে বের করতে চাই, তাহলে এটাকে আমরা বলি অ্যাক্টিভ সার্চ বা অ্যাক্টিভ সার্ভিলেন্স। সেটা করা হচ্ছে না। সেইটা না করার ফলে যেটা দাঁড়াচ্ছে যে অনেক লোক, দুই ধরনের লোক আছে, কাদের উপসর্গ নেই, আমরা তাদেরকে মিস করছি, এবং এই সংখ্যাটা কিন্তু আপনি জানেন 25, 30, 40 ভাগও হতে পারে। 2 নম্বর মৃদু উপসর্গ, অর্থাৎ সামান্য একটু জ্বর, সামান্য একটু কাশি, সামান্য একটু মানে গন্ধ পাচ্ছেন না, এরকম বহু লোক আছেন, তাদেরকে আমরা মিস করছি। আর কিছু লোক আছে যারা সংক্রমণ হয়েছে জানেন, তাদের লক্ষণও আছে হয়তো মৃদু না মাঝারি লক্ষণও, তারপরেও তারা জান না যে করে কি হবে। আমাদের পরিবারে একজন তো আক্রান্ত হয়েছে, আমি জানি পজিটিভ, আমারও পজিটিভ, তো সুতরাং আমি এখন, তারা বাসায় যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের আর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না বলে তারাও পরীক্ষা করছেন না। এবং সরকারের যে সিদ্ধান্তটা যে পরীক্ষার জন্য ফি আরোপ করা, আপনি দেখেন পরীক্ষার জন্য ফি আরোপ করা হইতে পারে যদি আমার প্রয়োজন হয়, সুতরাং আমি ফি দেব, কিন্তু এখানে দেশের প্রয়োজন, একটা রোগী শনাক্ত হলো দেশের প্রয়োজনে, যাতে করে তাকে আমরা আইসোলেট করতে পারি, যাতে করে প্রয়োজনে তার জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারি। তো সুতরাং এখানে এটা লোকের দায় নয়, দায় হলো স্বাস্থ্য বিভাগের। তো সেখানে যদি আমরা ফি আরোপ করি, সুতরাং স্বাভাবিক কারণেই অনেক মানুষ নিরুৎসাহিত হচ্ছে। সব মিলিয়ে আপনি যদি খেয়াল করে দেখেন গ্রাফটা, দুটো গ্রাফ খেয়াল করেন, একটা হলো রিপোর্টেড কেজের আর একটা হলো ডেথের। রিপোর্টেড কেজে দেখবেন সেই যে আমাদের জুন মাস থেকে শুরু হয়েছে 3000 থেকে 4000, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এইটা গিয়েছে। তারপর যখন এই ফি আরোপ করা হলো এবং বলা হলো যে অনেকগুলো লক্ষণ না থাকলে টেস্ট করা হবে না, তারপর থেকে গ্রাফটা নেমে আসছে 2 থেকে 3000, তার নিচে কিন্তু নামছে না। এবং আপনি যখন মৃত্যুর গ্রাফটা দেখেন, মৃত্যুর কিন্তু ওই 30-40 জন থাকছে, কমছে না। তাহলে এগুলো সব মিলিয়ে, এবং ভারতের চিত্র দেখেন, এবং এখন এপিসেন্টারটা এশিয়াতে আসতেছে, নেপালে বাড়ছে, ইন্দোনেশিয়ায় বাড়ছে। সুতরাং এবং বাংলাদেশে আমরা মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মানে সাজেশনকৃত যে 6টা কার্যক্রম, ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন, আপনি মুভমেন্ট রেস্ট্রিকশন, এগুলো কোনোটাই করছি না, তাহলে সংক্রমণ কমার তো কোনো কারণ নেই। আরো কথা বলবো ডাক্তার বেনজির, আমি একটু এখন আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে আরো কথা বলবো, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। ডাক্তার ফারিয়াল হক, যে বিষয়গুলো ডাক্তার বেনজির আহমেদ বলছিলেন যে আমাদের যে প্রকৃত সংখ্যা সেটি হয়তো তার চেয়ে অনেক বেশি হবে, তার কারণ অনেকের মৃদু সিমটম রয়েছে, অনেকের মাঝারি সিমটম, আবার অনেকে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, একজন আক্রান্ত হচ্ছেন, হয়তো অন্যরা ধরেই নিয়েছেন তারা পজিটিভ। তো এই যে অ্যাসিমটোমেটিক বা মৃদু সিমটম যেগুলো বলা হচ্ছে, আমি একটু আপনার কাছে জানতে চাই, এই করোনার সময়ে অনেক ধরনের সিমটম নিয়ে কথা হচ্ছে, এই করোনায় কি আসলে ত্বকে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায় কিনা যে আপনি সংক্রমিত হয়েছেন কিংবা করোনায় আক্রান্ত হয়েছেন এরকম? জি দেখুন, আসলে হয়েছে কি যে করোনা যে ভাইরাসটা, কোভিড-19 যে ভাইরাসটা, এটা যখন আপনার শরীরে ঢুকছে, আমাদের শরীরে, তখন যেটা হচ্ছে যে 80% পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মালভাবে, মানে ইমিউন সিস্টেম যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা যে শরীরের, এটা কিন্তু নর্মালভাবে কাজ করছে, মানে সাধারণত যেরকম নর্মাল জ্বরে কাজ করে ওরকমভাবেই কাজ করছে। কিন্তু 20% যে ইমিউন রেসপন্সটা, এটা কিন্তু খুবই অ্যাবনর্মালভাবে রেসপন্স করছে কিছু কিছু মানুষের শরীরে। সো এই অ্যাবনর্মাল রেসপন্সের জন্য যেটা হচ্ছে আলটিমেটলি আমরা যেটা বলি যে রক্তনালীতে প্রদাহ, বা ধরেন যে ভাস্কুলার ইনফ্ল্যামেশন, বা এই ধরনের যেই চেঞ্জগুলো আসতেছে, তার পরবর্তীতেই তো ধরেন মৃত্যুর সংখ্যা বাড়ছে, বা হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, এগুলো। এখন এই রক্তনালী তো স্কিনেও আছে, তাই না? সো স্কিনে, আমাদের স্কিন তো এত বড় একটা অর্গ্যান আমাদের শরীরের, সো স্কিনেও তো রক্তনালী আছে। সো এখানেও কিন্তু আমরা কিছু সাইন সিমটম পেতে পারি। যেমন ধরেন যে স্কিনের সবথেকে কমন যেটা হয়েছে বহির্বিশ্বে, আমাদের দেশে এটা না, তারপর আমি একটু বলে নিই, যেহেতু এটা অনেক বেশি হয়েছে সারা বিশ্বে, আমাদের বাঙালিরাও আছেন, যেটা শীতপ্রধান দেশে বেশি দেখা গেছে, সেটা হচ্ছে কোভিড টোজ, যেটা হচ্ছে যে হাতের আঙ্গুলের মাথায় বা পায়ের আঙ্গুলের মাথায় রক্তনালীতে প্রদাহ হয়ে ওই জায়গাটাতে লাল বা বেগুনি রঙের একটা সিমটম বা একটা বাম্প, একটা র্যাশ এরকম দেখা যাচ্ছে। দেখে মনে হবে যে এই জায়গাটা আলসারের মতন হয়ে গেছে, মানে আঙ্গুলে বা পায়ের আঙ্গুলে বা হাতের আঙ্গুলে, এই ধরনের, এটাকে আমরা কোভিড টোজ বলি। আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেটা বললাম, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আর্টিকেরিয়াটা হচ্ছে। আর্টিকেরিয়া যেটাকে আমরা সহজ বাংলায় বলি যে অ্যালার্জি। অ্যালার্জি মানে গায়ে চাকচাক হয়ে
পেশেন্টরা আমাদের ক্লিনিকে আসছে, সাথে জ্বর থাকছে এবং পজিটিভ রেজাল্ট মানে কোভিড করলে টেস্ট করলে দেখা যাচ্ছে যে পজিটিভ আসছে। আর আরেকটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মরবিলিফর্ম কিন্তু র্যাশেস দেখা যাচ্ছে, যেটাকে আমরা ভাইরাল এক্সান্থেম বলি। যে কোনো একটা ভাইরাস শরীরে ঢুকলে আমাদের যেই র্যাশেসগুলো হয়ে থাকে সেটা অন্য ভাইরাসও হতে পারে, কোভিড ভাইরাসও হতে পারে, সেটাকে ভাইরাল এক্সান্থেম আমরা বলি। এ ধরনের কিছু দেখা যাচ্ছে, হামের মতন কিছু র্যাশ, হামের মতন কিছু পানি ফোস্কা বা ভেসিকেলস আমরা বলি, এই ধরনের কিছু র্যাশেস দেখা যাচ্ছে। আর যদি বলি যে অন্যান্য সাইন সিমটম কি, তো স্কিনের সাথে আমরা চোখটাও যদি একটা পেশেন্ট আমাদের ইয়েতে ঢুকে দেখা যায় যে কনজাংটিভাইটিস নিয়ে অনেকে আসে, মানে চোখে যেটাকে বলে চোখ ওঠা বা চোখ লাল হয়ে যাওয়া, সো কনজাংটিভাইটিসটাও কিন্তু দেখা যাচ্ছে। আর আমি এই গত 6 মাসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে যাদেরই 2 দিন 3 দিনের জ্বর হয়েছে তাদের নর্মাল টাইমের থেকে খুব বেশি পরিমাণে চুল পড়ছে, মানে হেয়ার ফলটা অনেক বেশি বেড়ে গেছে। সো এটা আমি জানি না, আসলে আমি শিওর না, সব কিছু তো আসলে আন্ডার রিসার্চ, যেহেতু নতুন একটা ভাইরাস নতুন ইয়ে। সো চুল পড়ার সাথে এটা আদৌ কোনো সম্পর্ক আছে কি না জানি না, বাট রিসেন্টলি কিংস কলেজ ইউকেতে একটা ইয়ে করে গবেষণা করে দেখা গেছে যে চুল পড়ার সাথে এটা খুব ভালো একটা রিলেশন আছে। বিশেষ করে ভাইরাসটা যখন হচ্ছে শরীরে, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এত বেশি ওভার রিয়াক্ট করছে, তার ফলে যেটা হচ্ছে যে আমাদের সমস্ত কিছু মানে চুলের যে নর্মাল গ্রোথটা সেটাও কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে। সো চুল পড়াটাও কিন্তু একটা সিমটম হিসেবে। সো আমি যেহেতু স্কিন নিয়ে কাজ করি, আমি স্কিন, হেয়ার, নেইল সব কিছু নিয়ে কাজ করি, সো আমি দেখেছি যে স্কিনের এই র্যাশেসের পাশাপাশি কনজাংটিভাইটিস তো আছেই, প্লাস চুল পড়াটা অনেক তার মানে হচ্ছে নর্মাল সময়ে আমরা যখন শরীরে র্যাশেস বা এই যে বাচ্চাদের ক্ষেত্রে যেটি বলা হয় যে রক্ত জমাট বেঁধে চাকচাক হয়ে যাচ্ছে, এইগুলো এখন হলেই গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করা উচিত। অন্যান্য সময়ে হয়তো আমরা সেই বিষয়গুলো নিয়ে কিছুটা উদাসীন থাকি, যে যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে বিষয়গুলো খুব খেয়াল করা উচিত। আপনি একটি মূল্যবান পরামর্শ দিয়েছেন। আমি আপনার সাথে কথা বলবো। আমাদের সাথে আছেন যুক্তরাষ্ট্র থেকে একজন অতিথি, শুরুতেই বলছিলাম তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, মোর্শেদ আলম। মোর্শেদ আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি নিয়ে যেতে চাই, আমরা জানি যে এই করোনা ভাইরাস সারা বিশ্বেই মোটামুটি সব দেশকেই সংক্রমিত করেছে, তবে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে যেটি আমরা জানি যে যুক্তরাষ্ট্রে, এবং এখন পর্যন্ত সেই তাণ্ডব চলছে। তবে আপনি যে স্টেটে আছেন, নিউ ইয়র্কে, আমরা শুনেছি সেখানে সংক্রমণের সংখ্যা কিছুটা কমেছে এবং এখন সেখানে স্কুল খুলে দেওয়ার একটি চিন্তা ভাবনা হচ্ছে। তো আপনার কাছে জানতে চাই এখনকার চিত্রটি কি আসলে সেখানে, একটু বলেন। আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার সামান্য বক্তব্য উপস্থাপন করছি। অ্যাকচুয়ালি যে করোনা ভাইরাস দীর্ঘদিন ধরে প্রায় 6 মাসের মতো নিউ ইয়র্ক সিটি থেকে নিউ ইয়র্ক স্টেট এবং সারা আমেরিকাতে আক্রান্ত, এবং এই পর্যন্ত প্রায় 1,80,000 লোক মৃত্যুবরণ করেছে এবং প্রতিদিনে বাড়তেছে। প্রতিদিন প্রায় 1000 এর উপরে মৃত্যুবরণ করতেছে করোনা ভাইরাসে। তার মধ্যে সৌভাগ্য যে নিউ ইয়র্ক সিটিতে এবং নিউ ইয়র্ক স্টেটে এই প্রথম আপনার করোনার মাত্রা মাত্র 1% এর নিচে। দ্যাট মিনস ইজ ভেরি নেগলিজেবল, ইজ ভেরি প্রটেক্টেড। এবং নিউ ইয়র্ক স্টেটের গভর্নর এবং নিউ ইয়র্ক সিটির মেয়র অক্লান্ত পরিশ্রম করে এবং লোকজনও ফলো করেছে অ্যাডমিনিস্ট্রেশনকে, এবং যার জন্য আপনার সবাই আমরা অন্তরীণ থাকি। আই মিন কি বলে, কোয়ারেন্টাইনে থাকছি, যার জন্য এবং আমরা যে কোনো জায়গায় ইচ্ছা মতো যাইনি, কারোর সাথে মিশিনি, যার জন্য এখানে এটাকে নিয়ন্ত্রণ করা গেছে। কিন্তু নর্থ নর্থ ওয়েস্ট এবং সাউথ ইস্টে বিভিন্ন স্টেটগুলি আপনার বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, এবং ওদের প্রথম দিকে ওরা খুব সামান্যতম করোনা ভাইরাসের আক্রমণ তাদের ছিল, কিন্তু এখন ব্যাপকভাবে এটা বৃদ্ধি পেয়েছে। এবং ওরা কিন্তু যে নিয়ম কানুন গুলি আছে, যেমন মাস্ক পরা, হাতে গ্লোভস দেওয়া এবং বারবার হাত ধোয়া, মুখ ধোয়া, বিভিন্ন যে হাইজিনিক স্টেপ গুলি নেওয়া দরকার ছিল, এরা নেয়নি, উদাসীন। এবং এই আপনারা জানেন এই দেশে ইন্ডিপেন্ডেন্ট পার্সন তার যে ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু খুব বেশি কি বলে রাইট তাদের। তারা ইচ্ছা করলে এগুলি ফলো করতে পারে, না করলেও কিছু করার নাই সরকারের। কিন্তু এখন
যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু ভয়ঙ্কর। প্রায় পৃথিবীর ওয়ান ফোর্থ অফ দি আপনার কি বলে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আরো আরো কথা হবে। আমি একটু যেতে চাই ডাক্তার বেনজির আহমেদের কাছে। ডাক্তার বেনজির আহমেদ, বলছিলেন যে দক্ষিণ এশিয়ায় সংক্রমণের মাত্রাটি কিন্তু বাড়ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, নেপালের কথাও বলছিলেন। তো আমরা কি আসলে বাংলাদেশে এখনো ফার্স্ট ওয়েভেই আছি, নাকি আসলে সামনের সময়ে সেকেন্ড ওয়েভ শুরু হবে? কোন পর্যায়ে আছি আমরা এই সংক্রমণের? আমরা বলতে পারি যে একটা দীর্ঘ যে সংক্রমণ চলছে মাকসুদ, আমরা সেটাতে আছি। এখানে যেটা বললাম যে ধরেন জুন মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত 3 থেকে 4,000 রিপোর্টেড কেস, এবং আপনি জুলাই মাসের শেষার্ধ থেকে শুরু করে পুরো আগস্ট মাসটায়, এবং এখন সেপ্টেম্বরও 2-3 দিন আসলো, আমরা একই রকম দেখছি, যেটা অন্য দেশে কিন্তু চিত্রটা ভিন্ন। আপনি যদি চায়নার কথা বলেন, উহান, সেখানে মাত্র 1 মাসের মধ্যে একেবারে একটা অনেক বড় একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারটা ধপাস করে নিচে নেমে আসছে, শূন্য, তারপরে আর কিছু নেই। আপনি যদি ইউরোপের দেশগুলোতে দেখেন, তারা একটু সময় নিয়েছে, কিন্তু তারাও কিন্তু শেষ পর্যন্ত এটাকে একেবারে নিম্ন সীমায় নিয়ে আসছে। এবং কোনো কোনো দেশ প্রথম থেকে খুব ভালো করেছে। ভিয়েতনামের কথা বলতে পারি, থাইল্যান্ডের কথা বলতে পারি, এরকম আরো বেশ কিছু, তাইওয়ানের কথা বলতে পারি। এখন আমাদের সমস্যাটা হলো যে আমাদের দীর্ঘদিন গিয়েছে, কিন্তু দেখেন আপনি সেই মার্চ থেকে যদি চিন্তা করেন, মাঝখানে একটা দীর্ঘ সময় গিয়েছে, আমরা সবকিছুই করেছি। আমরা লকডাউন করেছি, আমরা কোয়ারেন্টাইন করেছি, আইসোলেশন করেছি, আমরা কিছু ট্রেসিং করেছি, টেস্টিংও করেছি, টেস্টিং বাড়িয়েছি, কিন্তু এটা যে একেবারে কমিয়ে আনা, যেটা বেজ লাইনের কাছাকাছি যাওয়া সংক্রমণটা, ধরেন অন্তত 0 না হোক 100-200-তে নেমে আসা, অথবা ক্রমহারে নিচে নেমে আসা, এটা আমরা কখনো অর্জন করতে পারিনি। না অর্জন করতে পারার কারণ হলো কয়েকটা। একটা হলো অ্যান্টি সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান বিরোধী কর্মকাণ্ডগুলো সবসময় হয়েছে, সিদ্ধান্তগুলো। যেমন ধরেন যে লকডাউন, যেটা সেটাকে ছুটির আদলে নেওয়ার ফলে হয়েছে, অন্যান্য দেশগুলো লকডাউনের যে সুফলটা পেয়েছে, লকডাউন মানে হলো মুভমেন্ট রেস্ট্রিকশন, অর্থাৎ একজন বাড়ি থেকে বের হবে না। এবং কিউবার ছবি দেখছিলাম সকালবেলায় বিবিসিতে, একদম রাস্তা ফাঁকা, কারণ কিউবায় সংখ্যা একটু বেড়েছে সম্প্রতি, একদম কঠোর ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে রাস্তার মাথায়। আর সেটা এখানে ছুটির ঘোষণা দিয়ে আসলে আমরা মুভমেন্ট রেস্ট্রিকশন যে যথার্থভাবে করা, সেটা করিনি। ঠিক একইভাবে আপনি খেয়াল করেন কোয়ারেন্টাইন, আমরা কখনোই ভালো কোয়ারেন্টাইন করতে পারিনি। ইতালি থেকে যে লোকরা আসলো, তাদেরকে মনে হলো জেলখানায় ঢুকিয়ে দেওয়া, তাদের জন্য যে প্রস্তুতি নেওয়া। এবং তারপরেও এখনো যারা বাইরে থেকে আসতেছে, আপনি খেয়াল করে দেখেন যে যুক্তরাজ্যে যে কোয়ারেন্টাইন বাইরে থেকে আসলে করতে হবে, কয়েকটা দেশের জন্য যখনই প্রযোজ্য করলো, সাথে সাথে সেখানে যারা ছুটি কাটাতে গিয়েছিল, ছুটি অর্ধেক কাটিয়ে ফিরে আসলো, যাতে করে কোয়ারেন্টাইনের মধ্যে না ঢুকতে হয়। কারণ কোয়ারেন্টাইনটা এত কঠিন যে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের। তার যে দেশগুলো ভালো করেছে করোনা নিয়ন্ত্রণে, তারা একটা হলো পরিকল্পনা ছিল তাদের, এবং পরিকল্পনায় যা ছিল তা তারা টোটো বাস্তবায়ন করেছেন, মানে তাকে কোনো ঘাটতি দেননি। আর আমাদের দেশে এক হলো পরিকল্পনাটা ভালো না, আর প্রত্যেকটা বাস্তবায়নে আমাদের বিশাল ঘাটতি। আপনি খেয়াল করে দেখেন, ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও আমাদের যখন বাস্তবায়নের জায়গায় যাচ্ছে, সেখানে উপেক্ষিত হচ্ছে অথবা ঠিক মতো হচ্ছে না। আপনি লাল সবুজ হলুদ যে কার্যক্রম, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে এটা বাস্তবায়ন করা হোক, এবং তারপরে কিছুটা উদ্যোগ শুরু হয়েছিল, তারপরে কিন্তু সেটা উপেক্ষিত থেকে গেছে, আর হয়নি। যেটা আসলে মানে এটার ভিতরের অর্থটা হলো যে হটস্পট গুলোতে ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন করে করোনা নিয়ন্ত্রণ, যেটা আমরা যদি এখনো করি, এখনো যদি এটা 100 জায়গায় থাকে, 500 জায়গায় থাকে, 1000 জায়গায় থাকে, এই 1000 জায়গায় যদি এই কাজটা আমরা করি, তাহলে কিন্তু করোনা নিয়ন্ত্রণে এসে যাবে, ওই বেজ লাইনে এসে যাবে। আমাদের আরো কথা হবে আপনার সাথে আরো বিস্তারিত কথা বলবো। আমি একটু আলোচনায় আসতে চাই ডাক্তার ফারিয়াল হকের কাছে। ডাক্তার ফারিয়াল হক, আপনি তো যেই ডাক্তার বেনজির আহমেদের বক্তব্যগুলো শুনছিলেন, যে আসলে নীতি নির্ধারণী পর্যায়ে এই সংক্রমণ প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিংবা বাস্তবে কি হয়েছে, সেই বিষয়গুলো তো আছেই।
আপনার সাথে যে বিষয়টি জানতে চাই, এটি একেবারে নিজের ব্যক্তিগত পরিচর্যা, যেহেতু আমরা স্বাস্থ্যবিধি যার যার মতো করে মানছি। তো আমরা অনেক ধরনের মাস্ক পরি, শুরুতেই বলছিলাম যে মাস্ক থেকেও অনেক ধরনের ত্বকের সমস্যা হতে পারে, সেটি আপনি বলতে পারবেন ভালো। কি ধরনের মাস্ক পরা উচিত, কিংবা মাস্ক পরার কারণে কি ধরনের ত্বকের সমস্যা হতে পারে? ফার্স্ট অফ অল কী ধরনের মাস্ক পরা উচিত যদি আপনি বলেন, যে একটা মানুষের প্রফেশন এক এক রকম। যদি একটা ডক্টর, সে যদি ওয়ার্ডে কাজ করে, সে যদি কোভিড-19 পেশেন্ট নিয়ে কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই তাকে N95 মাস্ক পরতে হবে। তারপর কেউ যদি ট্রাভেল করে, সেক্ষেত্রেও আমাদেরকে দেখতে হবে যে আমাদের একদম নর্মাল সার্জিক্যাল মাস্ক দিয়ে কিন্তু আমরা ট্রাভেল করতে পারছি না। যে প্লেনে উঠছেন বা এখানে বিভিন্ন ধরনের দেশের লোক উঠছে একটা প্লেনে বা একটা এয়ারপোর্টে, অনেক দেশি লোক আছে, তো সেই ক্ষেত্রে আমরা N95 মাস্কটা আমরা ইউজ করতে পারি। আর নর্মালি বলবো যে যারা একেবারেই নর্মাল সাধারণ জীবনযাপন করছে, বাসায় থাকছে, হয়তো বা একটু বাজারে বেরোচ্ছে, তাদের ক্ষেত্রে নর্মাল যে সার্জিক্যাল মাস্ক, যেটা ব্লু কালার সার্জিক্যাল মাস্কটা ইনাফ। অথবা আমরা যেটা বলি যে গেঞ্জি কাপড়ের বা সুতির কাপড়ের যে মাস্কগুলো, সেগুলো অনেক আরামদায়ক, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য সার্জিক্যাল মাস্কটা অনেক ক্ষেত্রে। কারণ বয়স্ক লোকদের যেটা হয় যে স্কিনটা এমনি জেরোসিস হয়ে যায়, মানে স্কিনটা অনেক ড্রাই থাকে। সো যখন মাস্ক পরছে তখন ওটার ঘষাতে একটা ইরিটেন্ট, একটা ডার্মাটাইটিস তৈরি হয়, এবং এই সমস্ত নিয়ে আমাদের চেম্বারে আসে। ইরিটেন্ট ডার্মাটাইটিস নিয়ে, যে মাস্ক পরছে, মাস্কের থেকে ঘষা লেগে লেগে একটা জায়গায় একটা ঘায়ের মতন হয়ে গেছে। বিশেষ করে আমি পরামর্শ দেবো, বয়স্ক লোক যারা আছেন তাদেরকে অবশ্যই সুতির মাস্ক পরলে তাদের জন্য বেটার হয়। বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে সার্জিক্যাল মাস্ক অথবা সুতির মাস্ক দুটোই প্রেফারেবল। কিন্তু আমার কথা হলো কি, যে মাস্কই পরুক না কেন, সেটার ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি ঠিক মতন ক্লিন না করেন, আপনি যদি সার্জিক্যাল মাস্ক একটা দিনের পর দিন পরে যান, আপনি সেটাকে হয় আপনাকে ফেলে দিতে হবে, দিয়ে আর একটা ইউজ করতে হবে, ডিসপোজেবল যেগুলো। আর যদি আপনি সুতির মাস্ক ইউজ করেন, সেটাকে আপনাকে রেগুলার পরিষ্কার করতে হবে সাবান পানি দিয়ে। যদি আপনি এই জিনিসটা মেনটেন না করেন, আসলে কোন ধরনের মাস্ক পরার থেকে ইম্পর্টেন্ট ইস্যুস হচ্ছে আমি পরিষ্কার মাস্ক পরছি কিনা। যদি আমি পরিষ্কার মাস্কটা না পরি, তাহলে আমি অন্যান্য ভাইরাসকেও আমি কিন্তু ইনভাইট করছি। মানে আমি ভাইরাস থেকে রক্ষার জন্য আমি মাস্ক পরছি ঠিকই, কিন্তু আমি আমার ব্যাড হাইজিনের জন্য। রাস্তাঘাটে যদি আপনি চলার সময় খেয়াল করেন, অনেক ধরনের মাস্ক পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনি কয়েকটি মাস্কের কথা বলেছেন, সেগুলো পরা উচিত। কিন্তু এর বাইরে যেই মাস্ক, অনেক ধরনের সিনথেটিক কাপড়ও আমরা অনেক সময় দেখে থাকি, কিংবা অনেকে বলেন যে ব্যাগের যে কাপড় যেগুলো বানানো হয়, সেগুলো দিয়েও মাস্ক বানানো হচ্ছে। তো এইসব যেই মাস্কগুলো আপনি বলছেন, এর বাইরে যে মাস্কগুলো আছে, সেগুলো ব্যবহার করলে কি ধরনের ক্ষতি হতে পারে, ঝুঁকিটা কীরকম হতে পারে? হ্যাঁ, ঝুঁকি তো অবশ্যই আছে। সিনথেটিক মাস্ক যদি কেউ ইউজ করে, সেক্ষেত্রে হবে কি, যে ধরেন আপনার তো এয়ার, এমনি তো মাস্ক পরার পরে তো এয়ারটা পাস কম হয়। সো যেটা হবে যে এই জায়গাটা আমরা যেই ওরাল যে এরিয়াটা আমরা বলি, নাকের চারিপাশে, মুখের চারিপাশে, এই জায়গাটা প্রচুর ঘাম হয়। আর সিনথেটিক কোনো কিছু ইউজ করলে তো এটা আরও বেশি হবে। সো ঘাম থেকে যেটা হয় যে ওখানে আপনার লোমকূপের গোড়াগুলা যে বন্ধ হয়ে বিভিন্ন ধরনের পিম্পলস হতে পারে। তারপরে ধরেন যে আমরা ওই ঘামের থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফলিকুলাইটিস হতে পারে। সো এই ধরনের রোগগুলোকে আমরা আসলে ইনভাইট না করাই ভালো। সুতরাং আমি বলবো যে একেবারে সুতির মাস্ক যদি কেউ ইউজ করে, সেটা খুব ভালো। আর যদি কেউ একেবারে খুব ভিড়ের মধ্যে যায়, যেখানে অনেক ভিড়, যেখানে অনেক মানুষ, সেখানে অবশ্যই সার্জিক্যাল মাস্ক ইউজ করাটা বেটার। বাট সিনথেটিক মাস্কটা আমাদের জন্য একেবারেই না, স্কিনের জন্য একেবারেই ফ্রেন্ডলি না। জি, আরও কথা হবে এই বিষয়ে। আমি একটু যেতে চাই এখন ডাক্তার বেনজির আহমেদের কাছে। ডাক্তার বেনজির আহমেদ, আপনি তো বলছিলেন যে বাংলাদেশের যে সংক্রমণ প্রতিরোধের যে ব্যবস্থাপনা, সেই জায়গায় অনেক ক্ষেত্রেই ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলোর কথা উল্লেখ করছিলেন। আর একটি বিষয় নিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে, আজকে আবারও আলোচনা করতে চাই। আপনি বলছেন দক্ষিণ এশিয়ায় সংক্রমণের মাত্রা কিন্তু বাড়ছে, এবং আগেও একটি পূর্বাভাস ছিল যে সাউথ পোলে এই সময়টাতে সংক্রমণ হয়তো বাড়বে শীতের কারণে। তো সামনে এই দক্ষিণ এশিয়াতেও শীতকাল আসছে, সেটিকে আমাদেরকে আরও ঝুঁকি বাড়াবে কিনা, আমরা যদি এই লিগাসি নিয়ে শীতকালে যাই, এখনকার সংক্রমণের লিগাসি নিয়ে? না মাকসুদুল, সত্যি আসলে একটু আগে আমার নেপালে একটা মিটিং হচ্ছিল নেপালের কিছু কলিগের সাথে। নেপালেও কিন্তু কেস বাড়ছে। এই ঘটনাটা ঘটছে পুরো এশিয়াতেই, এবং সম্ভবত শীতের সাথে এর একটা সম্পর্ক উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনটা কারণে বলা যায়। একটা হলো যে আসলে করোনা ভাইরাস যে ফ্যামিলিটা, এরা সাধারণত শীতকালে সংক্রমণ করে থাকে। সাধারণত সিজনাল যে ডিজিজ হয় আমাদের শীতকালে, অনেক সময় যে অনেকে সংক্রমণ হয় শ্বাসনালীর বা জ্বর ইত্যাদি, সেটার মধ্যে একটা হলো করোনা ভাইরাস। এটা
তো একটা হলো একটা, সুতরাং শীতকালে এটা একটু বাড়তেই পারে। 2 নম্বর হলো যে এখানে যখন যেখানে শীত থাকছে যে অঞ্চলে, যেমন ধরেন ল্যাটিন আমেরিকায় শীতকালটা গেল বা অস্ট্রেলিয়ায় শীতকালটা গেল, সেই সময় দেখা গিয়েছে যে ওই ল্যাটিন আমেরিকায় এপিসেন্টারটা গিয়েছে বা বরকেন্দ্রটা। এবং আমাদের সামনে শীত আসছে, আপনি জানেন নেপাল বা কিছু কিছু অঞ্চলে ইতিমধ্যেই একটু হালকা তাদের শীতের অবস্থা শুরু হয়েছে, তাপমাত্রা কমতে শুরু করেছে। তো সুতরাং এইটা যদি এখন কন্টিনিউ করে, এখন যে রাইজিং ট্রেন্ডটা অ্যামং দ্য কান্ট্রিজ ইন এশিয়া, তাহলে কিন্তু আসলে আমাদের জন্য কনসার্ন। এবং আর একটা, তবে এটা ঠিক যে এই আমাদের কোভিড-19 যে প্যান্ডেমিক করছে যে ভাইরাসটা, এটা কোনো সাধারণ ভাইরাস না। এটা মানে এটাকে আমরা বলি প্যান্ডেমিক স্ট্রেন। তো প্যান্ডেমিক স্ট্রেন হতে হলে একটা ভাইরাসকে, আপনি ধরেন কিছু ভাইরাস আছে একটা লোকের সংক্রমণ করলো, বা একটা লোক থেকে খুব বেশি একটা লোকের সংক্রমণ করলো, বা 8-10টা লোকের সংক্রমণ করলো। বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসগুলো এরকম হয়ে থাকে। কিন্তু কোনো কোনো ভাইরাস এই ধীরে ধীরে এমন কিছু সক্ষমতা অর্জন করে যে তারা এই বাউন্ডারিগুলো শুধু তাই নয়, মানুষের সংখ্যা নয়, বরঞ্চ নানা কিছুকে অতিক্রম করে। যেমন ধরেন আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা, মানুষের রেস, বংশ, কিংবা নানা ধরনের মিজার। এই কোভিড যে প্যান্ডেমিক করছে যে ভাইরাসটা, যেটাকে আমরা SARS-CoV-2 বলে থাকি সায়েন্টিফিক্যালি, এইটা একটা বিশেষ ভাইরাস, মানে এটা মারাত্মক ধরনের একটা ভাইরাস, যে সবকিছু ব্যারিয়ারকে অতিক্রম করে সংক্রমণ করেই যাচ্ছে। আপনি বলেছেন রিপোর্টের প্রথম দিকেই যে বিশ্বে এখন 2,60,00,000 লোক আক্রান্ত। এটা একটা বিশাল ব্যাপার। এবং আপনি আরো একটা হয়তো খবর জেনেছেন কিনা আমি জানি না, যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় এই করোনা ভাইরাসটা মানে মিউটেশন হয়ে ওখানে বিশেষ কিছু বৈশিষ্ট্য অর্জনকারী দুটো ভাইরাস পাওয়া গেছে, যারা আরো মারাত্মক, অর্থাৎ ওরা আরো সিভিয়ার ফর্মে সংক্রমণ করতে পারে বা আরো বেশি করে ছড়াতে পারে। এবং আপনি জানেন যে আমাদের যেহেতু চলাচল শুরু হচ্ছে, হয়তো সামনের দিনগুলোতে আমার বাসার উপর দিয়ে দেখি এখন বিমানের আনাগোনা আগের চেয়ে বেড়ে যাচ্ছে, মানে পূর্বের মতো হতে যাচ্ছে। তো মালয়েশিয়াতে আমাদের বহু লোক কাজ করে, সুতরাং সেখানে যাতায়াত হবে। আমাদের এশিয়ান দেশগুলোতে ভারতের সাথে অনেক যাতায়াত হবে। তো সুতরাং ওই ধরনের স্ট্রেনটা, অর্থাৎ আরো বেশি ভয়ঙ্কর রূপের যে স্ট্রেনটা, সেটা যদি আবার আসতে শুরু করে এবং সাথে মিলিয়ে যদি শীত এটা যদি যুক্ত হয়, তাহলে আমাদের সামনের দিনগুলোতে সংক্রমণ আরো উচ্চ হারে বাড়বে না, এই আশঙ্কাটা কিন্তু মাকসুদ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ একটি ভয়াবহ ঝুঁকি আমাদের সামনে রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি একটু যেতে চাই আমাদের যুক্তরাষ্ট্রের অতিথি মুর্শেদ আলমের কাছে। মুর্শেদ আলম, আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, আপনি তো নিউ ইয়র্কে থাকেন এবং নিউ ইয়র্কের স্কুলগুলো যে বোর্ডের অধীনে পরিচালিত হয়, সেই বোর্ডের আপনি একসময় নির্বাচিত ভাইস প্রেসিডেন্টও ছিলেন। আমরা শুনছি সেখানে স্কুলগুলো খুলে দেওয়া হতে পারে, কিন্তু অন্যান্য স্টেটে যখন স্কুল খুলে দেওয়া হয়েছিল সেখানে শিশুদের মধ্যে সংক্রমণের বাড়ার খবর আমরা পেয়েছিলাম। তো আসলে এই স্কুল খুলে দেওয়া কতটুকু যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে সেখানকার প্রেক্ষাপটে আপনি যদি একটু আমাদেরকে বলতেন। অ্যাকচুয়ালি অর্থনীতিকে চাঙ্গা করার জন্য নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটি খুব ইম্পর্টেন্ট। আমেরিকার এটাকে বলে ইকোনমির ক্যাপিটাল সিটি, এবং এই জায়গায় যদি কোনো কর্মকাণ্ড না হয় তাহলে আমেরিকার ইকোনমি ভেঙে পড়েছে, আরো ভেঙে পড়ার সম্ভাবনা আছে। তো এই কারণে নিউ ইয়র্কে যে ধরনের অবস্থা বিরাজ করছে তাকে কেন্দ্র করে মেয়র সে এবং নিউ ইয়র্ক স্টেটের গভর্নর কোমো, এরা দুজন মিলে এটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 10 তারিখে বিভিন্ন পর্যায়ে আপনার স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু মাস্ক পরতে হবে, ওদের বিভিন্ন রকমের যে স্টেপ বাই স্টেপ যে ধরনের প্রোটেকশন নেওয়ার কথা এগুলি নিতে হবে। এবং যদি 1% থেকে 4% অতিক্রম করে তাহলে আবার কিন্তু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আছে। সুতরাং টেস্ট কেস হিসেবে দেখবে যে কেমন হচ্ছে, কিন্তু আশা করা যাচ্ছে যে ভালো হতে পারে, কারণ হলো লেস দেন 1% এখন ইনফেকশন
নিউ ইয়র্ক স্টেটে আছে, নিউ ইয়র্ক স্টেট এবং সারাউন্ডিং স্টেট যেমন মুর্শেদ আলম, নিউ জার্সি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেখানে প্রবাসী বাংলাদেশিরা এখন কেমন আছেন? অনেকে তো চাকরি হারিয়েছেন, অনেকের বৈধ কাগজপত্র নেই, তাদের অবস্থাটি কি? অ্যাকচুয়ালি আমরা প্রায় অলমোস্ট 300 বাংলাদেশি কমিউনিটি সদস্যকে আমরা হারিয়েছি এবং প্রতিদিন আমরা খবর পেতাম, একদিন 9 জনের খবর পেয়েছি যে 9 জন মারা গেছে। তো ওই অবস্থা এখন নেই, এখন খুব একটা ইনফেক্টেড হচ্ছে বলে আমি আর দেখি না, কিন্তু যারা যারা অবৈধ বা আপনার লো ইনকাম পিপল, ওরা কিন্তু খুব খুব দারুণ খারাপ একটা অবস্থার মধ্যে আছে। যেমন যারা অবৈধ, তাদের আপনার কাগজপত্র না থাকার কারণে তারা বিভিন্ন জিনিসে কোয়ালিফাই করতে পারে না। যেমন আপনার রেন্টের ব্যাপারে কিছু সুবিধা দিয়েছিল সরকার, সেটা তারা গ্রহণ করতে পারতেছে না। তারপর ফুডের ব্যাপারেও প্রবলেম আছে, কিন্তু এটা লেস প্রবলেম, কিন্তু অন্যান্য ব্যাপারে সমস্যা আছে। যেমন অনেকের লাইসেন্স নাই, তারা গাড়ি ড্রাইভ করতে পারে না, একখান থেকে অন্যখানে যেতে পারে না, জব ইন্টারভিউর জন্য যেতে পারে না, জবে আসা যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন লাগে, সেই ট্রান্সপোর্টেশন নাই। ওরা কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থায় আছে এবং তার মধ্যে এই প্রশাসন আগামী 6 মাসের জন্য আপ টু ডিসেম্বর কোনো ইমিগ্রেশন ভিসা অথবা কোনো ভিজিটার্স ভিসা, কোন রকম ভিসা দিচ্ছে না, সমস্ত বন্ধ করা। এই এমন অবস্থায় তাদের অবস্থাটা কি হতে পারে এটা আপনারা উপলব্ধি করতে পারেন। আর যারা এইভাবে আমরা আছি, এদের মধ্যে ভালো খারাপ মিলিয়ে বিভিন্নভাবে অর্থনৈতিক অবস্থা কোনোভাবে থাকবে, ভালোই থাকবে, কিন্তু প্রশ্ন হলো এইটা কতদিন চলবে এবং এটার শেষ কোথায়। কারণ হলো যে তথ্য তো আপনারা সবাই জানেন যে ভ্যাকসিন খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে, কিন্তু তা নিয়েও অনেক বিতর্ক হচ্ছে। যেমন 2টা ওষুধ নিয়ে। মোর্শেদ আলম, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। আমরা একটু যেতে চাই আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন ডাক্তার ফারিয়াল হক। বিষয়গুলো আপনি বলছিলেন যে ত্বকের বিষয়গুলো এই করোনাকালীন সময়ে এবং মাস্ক, স্যানিটাইজার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার কাছে যেটি জানতে চাই, আসলে এই হাত ধোয়ার ক্ষেত্রে আমাদের কখন হাত ধোয়াটা উচিত এবং অতিরিক্ত হাত ধোয়ায় কি ধরনের কুফল হতে পারে সেটি আপনি ইতিমধ্যে বলেছেন। মানে এই বিষয়গুলোতে আমাদের কি ধরনের সতর্কতা এখন প্রয়োজন? যে একটা হচ্ছে যে আমি যে ফার্স্টেই বলবো যে যারা বাসায় থাকছেন, সব সময় বাসার কাজ করছে, বাসায় থাকছে, কেউ বাইরে থেকে আসছে না, তাদের যারা হচ্ছে বাইরে কাজ করছেন তার মধ্যে যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলেন, ডক্টরস বলেন, হসপিটালে যারা কাজ করছে, তাদের ক্ষেত্রে আমরা তো সবাই গ্লোভস ইউজ করছি। সো মেডিকেল সেক্টরে যারা কাজ করছেন তারাই গ্লোভস ইউজ করছে এবং গ্লোভসের উপর থেকে যদি আপনি একটু করে হ্যাক্সিসল বা অন্য ধরনের স্যানিটাইজার আপনি ইউজ করে থাকেন, তারপরে আপনি 2-3টা কাজ করার পরে গ্লোভসটা ফেলে দেন। সেক্ষেত্রে আপনি জানতে চাই, আসলে আমরা কিন্তু অনেক ধরনের গ্লোভসও পরছি, সিনথেটিক গ্লোভসও কিন্তু এখন অনেকে পরছেন, এগুলো আসলে কতটা ক্ষতিকর হতে পারে? গ্লোভসের ক্ষেত্রে আমি বলবো যে ক্ষতিকর তখনই যখন আপনি অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে আপনি পরে আছেন, কোনো এয়ার পাস হচ্ছে না, সো তখন সেই ক্ষেত্রে আপনার ক্ষতিকর হতে পারে। কিন্তু আপনি যদি গ্লোভসটা চেঞ্জ করে ফেলেন, ধরেন আমি যেমন আমার ক্ষেত্রে বলছি, আমার চেম্বারে যখন পেশেন্টস আসছে, আমি 1টা কি 2টা পেশেন্টস দেখার পরে যদি টাচ করা লাগে পেশেন্ট, আমি গ্লোভসটা দিয়ে টাচ করে গ্লোভসটার সাথে সাথে ফেলে দিচ্ছি। সো এইভাবে যদি হাইজিন মেনটেন করা যায় তাহলে কোনো বিপদ নেই। কিন্তু যদি আপনি একটা গ্লোভস দীর্ঘদিন, আপনি 1 দিন 2 দিন 3 দিন করে ইউজ করছেন, আমরা দেখছি রাস্তাঘাটে, সেটি কতটা সিনথেটিক গ্লোভস, আসলে কাপড়ের গ্লোভস তো পরে কোনো লাভ নেই, সিনথেটিকই পরতে হবে, যাতে করে হচ্ছে যে আপনি যে জিনিসগুলো ধরছেন সেখানে থুতু কাশি, আমরা কি জানি যে আমাদের থুতু কাশির মাধ্যমেই তো হচ্ছে ভাইরাসটা ছড়াচ্ছে। সো আপনি গ্লোভস পরার উদ্দেশ্যটাই হলো যে আমরা যখন কিছু টাচ করছি সেই জায়গাটাতে কোনো ধরনের থুতু বা কাশি এই ধরনের কোনো কিছু আছে কিনা। সো এইটা যদি আমরা কনফার্ম হই যে হ্যাঁ ঠিক আছে, আমি গ্লোভসটা পরে এটা টাচ করেছি, তারপর আমি গ্লোভসটা খুলে ফেলে দিলাম, সেক্ষেত্রে আমার সংক্রমণের হার তো একেবারেই নেই। কিন্তু আপনি যদি একটা গ্লোভস দীর্ঘদিন ইউজ করতে থাকেন, সেটাকে ফেলে না দেন, সেক্ষেত্রে আপনার বিপদটা অনেক বেশি। এই বিষয়ে সতর্ক থাকা উচিত। আমরা একেবারেই শেষ প্রশ্ন নিয়ে যেতে চাই আমাদের অনলাইনে যুক্ত অতিথি ডাক্তার বেনজির আহমেদের কাছে। ডাক্তার বেনজির আহমেদ, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, একেবারে শেষ পর্যায়ে রয়েছি, এখন সামনের দিনে আসলে করণীয় কি? আমাদের কি আরো একটি লকডাউনে যাওয়া উচিত কমপ্লিটলি? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ মাকসুদ। আমার মনে হয় যে আসলে প্রথম কথা, আমাদের যে পরিস্থিতিটা সেটা একটা মূল্যায়ন হওয়া দরকার বড় দাগে।
অর্থাৎ আমাদের একটা বড় লেভেলে এটা মূল্যায়ন হওয়া দরকার যে আমরা কোন অবস্থায় আছি, সত্যিকার অবস্থাটা কি, এবং আমরা কোথায় কোথায় ঘাটতি আছে, এবং আমাদের কি করা উচিত, তার জন্য অর্থ বরাদ্দ কি দরকার, লোকবল কিরকম লাগবে, এই চারটা করা দরকার। 2 নম্বর হলো এর উপর ভিত্তি করে একটা কর্ম পরিকল্পনা নেওয়া উচিত বড় দাগে, একেবারে জাতীয় কর্ম পরিকল্পনার মতো, এবং সেটা বাস্তবায়ন করা উচিত অ্যাগ্রেসিভলি, অর্থাৎ এমন ভাবে করা উচিত যে আমি 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে করোনাকে নিয়ন্ত্রণে এনে ফেলবো। তাহলে আমাদের যেটা সুবিধা হবে, এর ফলে যে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সামনের দিকে আরো ক্ষতির আশঙ্কা করছি, সেটা জীবনের ক্ষতির আশঙ্কা, সম্পদের ক্ষতির আশঙ্কা, আমাদের উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা, আমাদের অর্থনীতিতে তার প্রচন্ড প্রভাব, আমদানি রপ্তানিতে, প্রত্যেকটা ক্ষেত্রে। তো সুতরাং সেটাকে যদি আমরা কম করতে চাই, তাহলে আমাদের সেই পরিকল্পনাটা ক্ষিপ্রতার সাথে খুবই বড় দাগে আমরা যদি বাস্তবায়নের উদ্যোগ নেই এবং সত্যিকার ভাবে বাস্তবায়ন করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা শীত আসার আগেই, হয়তো আগামী 3-4 মাসের মধ্যে, এটাকে এমন পর্যায়ে নিয়ন্ত্রণে আনবো যেরকম আমরা ম্যালেরিয়াকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি, যেরকম আমরা কালাজ্বরকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি, আমরা টিবিকে একটা পর্যায়ে রাখতে পেরেছি, এই করোনাকে আমরা সেই পর্যায়ে আনতে পারবো। এবং তখন আমরা ওটাকে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী কখনো আমরা অ্যাকশনটাকে একটু হাইটেন করব, অর্থাৎ একটু বাড়াবো, কখনো আমরা একটু লোয়ারে আনবো। ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আপনার মতো প্রত্যাশা করি যে একটি কার্যকরী পদক্ষেপের মাধ্যমে যেন দ্রুতই করোনা নিয়ন্ত্রণে আসে। মুর্শেদ আলম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ডাক্তার ফারিয়াল হক, আমাদের স্টুডিওতে এসে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। আজকের আলোচনা আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা। আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, তাহলে আপনিও সুস্থ থাকবেন, পরিবার সুস্থ থাকবে, হয়তো দেশও সুস্থ এই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরও বেশি সক্ষমতা অর্জন করবে। ধন্যবাদ সবাইকে।